Hello, my all cute friends. I'm Radia from Radia Dubbing and Imagination Dubbing with Radia. ভাবি ভাবি প্লিজ আপনি ফিরে আসুন এবার। ভাই ভালো নেই, আপনাকে ছাড়া ভাই একদম ভালো নেই। এতটা বছর কেন অপেক্ষা করালেন ভাইকে? কেন ফিরছেন না আপনি জীবন বাড়িতে? ভাই প্রচুর অসুস্থ, আপনাকে খুঁজছে বেহুশ হয়েও। ডাক্তার ওষুধ কোনো কিছুই কাজ দিচ্ছে না, অবস্থা আরও খারাপ হচ্ছে। প্লিজ প্লিজ আপনি এবার ফিরে আসুন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হৃৎপিণ্ডে চেপে থ মেরে বসে রইলাম। কথা বলার ভাষা যেন এই মুহূর্তে আমি হারিয়ে ফেলেছি। কিছু ভাবার বা করার অবকাশ পেলাম না, কথা বলার জোরও পারছিলাম না। বুকের সাথে গলাও কাঁপছে, আমি জমে যাচ্ছিলাম। মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে জল গড়িয়ে পড়ছে। বুকটা হু হু করে উঠলো ওনার জন্য। আমার চেপে রাখা কান্নাটা এবার দমিয়ে রাখতে পারলাম না, সশব্দে কেঁদে উঠলাম। ওনার ওনার কি হয়েছে যে হোক? জাঙ্কুক ভাই টাইফয়েড জ্বর হয়েছে। বিগত এক সপ্তাহ ধরে একই অবস্থা, দিন দিন জ্বরের মাত্রা আরও বাড়ছে। ডাক্তার ওষুধ কিছুই কাজ করছে না। এভাবে চললে ডাক্তারে বলেছে ভাইয়ের অনেক বড়সড় ক্ষতি হতে পারে, এমনকি প্যারালাইজড হয়ে যেতে পারে। প্লিজ ভাবি, এবার অন্তত রাগ ছেড়ে চলে আসুন। আর কত অপেক্ষা করবে ভাই আপনার জন্য? অনেক তো হলো, এবার না হয় ফিরে আসুন। আমরা সবাই আপনার অপেক্ষায় আছি। বুক কেঁপে উঠলো আমার ওনার বেহাল দশা শুনে। আমার মন এই মুহূর্তে ওনার কাছে ছুটতে চাইছে। এই মুহূর্তের জন্য দীর্ঘ বছরের দূরত্বের কথাটা আমার মাথায় আসলো না, শুধু আসলো আমার এই মুহূর্তে ওনার কাছে যেতে হবে, আমার ওনাকে দেখতে হবে। উনি ভালো নেই, আমার ওনার পাশে থাকা চাই। তাই উদ্বিগ্ন হয়ে বললাম যে হোক আমি এক্ষুনি আসছি ওনার কাছে, রাতের গাড়ি ধরে চলে আসবো। প্লিজ আপনি ওনার খেয়ালটা রাখুন, আমি আসছি। তৎক্ষণাৎ উপাস থেকে যেহব বলে উঠলো, ভাবি আমি আপনার বাড়ির নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আপনাকে নিতে এসেই কল করেছিলাম। আপনি দ্রুত নেমে আসুন, তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে পৌঁছাতে হবে। আর কিছু ভাবা হলো না আমার, আর না কোনো দিকে তাকালাম। কিভাবে যে দৌড়ে সবাইকে ডিঙিয়ে ঘর থেকে বের হলাম সেটা একমাত্র আমিই জানি। কারোর ডাকে জবাব পর্যন্ত দেওয়ার হচ্ছিল না আমার। ঝুম বৃষ্টির মধ্যে ঘর থেকে রাস্তায় বের হলাম। পাশেই দেখলাম সাদা একটা গাড়ি দাঁড়ানো। যেহব গাড়ির লাইট জ্বালিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। আমি দৌড়ে সেদিকে যেতেই তিনি গাড়ির পেছনে দরজাটা খুলে দিলেন। আমাকে কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। আমি দ্রুত গাড়িতে উঠে বসলাম। যেহব সামনে ড্রাইভারের পাশে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। বৃষ্টির জলে শাড়ি অনেকটা ভিজে গেছে, ঠান্ডাও লাগছে, কিন্তু তারপরেও আমি স্থির হয়ে থাকতে পারলাম না। অস্থিরতায় গাড়ির ভিতরে ছটফট করছিলাম, দুই ঠোঁট চেপে কান্না করছিলাম নিঃশব্দে ওনার জন্য। আজ এত বছর পর হঠাৎ করে ওনার জন্য এমন সংবাদ পাবো আশা করিনি। বিষয়টা মেনে নিতে অনেকটাই কষ্ট হচ্ছিল। শব্দ করে কেঁদে উঠলাম গাড়ির ভিতরে। যেহব স্বাভাবিক ভঙ্গিতে আমার দিকে আহত দৃষ্টিতে তাকালেন, যেন জানতেন এই মুহূর্তটায় আমি কান্না করব। যেহব হতাশ গলায় বলল, এতটা ভালোবেসেও ভাইকে এত বছর নিজের থেকে কেন ধরে রেখেছিলেন ভাবি? কেন আরো আগে ফিরলেন না? তাহলে আজ হয়তো এতটা বছর দুজনের জীবন থেকে হারিয়ে যেত না। আমি ডুকরে কেঁদে উঠে বলি, আমি কি ফিরতে চাইনি যে হোক, নাকি উনি আমাকে নিতে আসেনি? একবারও তো যোগাযোগ করেনি উনি আমার সাথে, তাহলে আমি ফিরবো কিভাবে? আপনি নিজেই তো জাঙ্কুক ভাইকে সকল যোগাযোগের রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। সবকিছু জেদ তো শুধু আপনি করেছিলেন সেদিন। আপনি জাঙ্কুক ভাইকে কথা দিয়েও সেদিন চলে গিয়েছিলেন, তাই তো ভাই আপনার খোঁজ নেয়নি। পরিবার ছাড়া, আপনাকে ছাড়া এতটা বছর দূরে থেকেছে একা একা, শুধু আপনার জন্য। আপনি ভাইকে বাধ্য করেছিলেন দূরে থাকতে, তাহলে ভাই আপনাকে কিভাবে ফিরিয়ে নিয়ে যেত? আমি চমকে উঠলাম। আমার জন্য উনি এত বছর দূরে দূরে থেকেছেন, কিন্তু কেন? আমি মনে করার চেষ্টা করলাম। সেই দিন আমাদের মধ্যে প্রচুর পরিমাণে কথা কাটাকাটি হয়েছিল। শুরুটা উনিই করেছিল, ওনার রাগের শিকার আমি হয়েছিলাম। নর্মাল সাধারণ একটি বিষয় নিয়ে প্রথমে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আমার মুখে মুখে তর্ক করাটা ওনার পছন্দ হয়নি বলে আমাকে থাপ্পড় মেরেছিল সেই দিন। আমি অপমানের আঘাত সহ্য করতে না পেরে সেদিন চলে এসেছিলাম আমাদের বাড়িতে। আসার সময় জাঙ্কুককে রাগের বসে অনেক কথা শুনে এসেছিলাম, কিন্তু উনি আমার কোন কথাটা ধরে এত বছর অভিমান করে রেখেছেন আমি বুঝতে পারলাম না। কি এমন কথা হতে পারে? না, আমি আর কিছুই ভাবতে পারছি না। তাই কম্পিত গলায় আবারও প্রশ্ন করলাম যেহবকে, আমি কি বলবো যেহব? আমি তো নিজেই ওনার অপেক্ষায় বসেছিলাম। তাহলে? সামনে থেকে যেহব দীর্ঘশ্বাস ফেলে বলল, 18 বছর আগে না হয় আপনি ছোট ছিলেন, বুঝতেন না, কিন্তু বড় হওয়ার পর কেন বিষয়গুলো বুঝলেন না ভাবি? সেদিন হওয়া ঝামেলার কথাগুলো কেন পুনরায় ভাবার চেষ্টা করলেন না? তাহলে উত্তর আপনি নিজেই পেয়ে যেতেন। মানে?
আপনার মনে আছে ভাবি, সেদিন আসার সময় আপনি রাগে কি বলে এসেছিলেন ভাইকে? আপনি ভাইকে কথা দিয়ে এসেছিলেন যেন ভাই আপনার কাছে কখনো না যায়, যোগাযোগও না করে। যদি ভাই আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে তাহলে আপনার মরা মুখ দেখবে, আপনি সুইসাইড করবেন। আপনার এই কথাকে ধরে ভাই আপনার সাথে এত বছর যোগাযোগ করেনি, ভেবেছিল হয়তো আপনি ভুল বুঝতে পেরে চলে আসবেন, কিন্তু কিন্তু আপনি আসেননি। ভাই আপনার কথা ভেঙে যোগাযোগ করতো না, দাদু দিদাকেও আপনার বাড়ি পাঠানো হলো, আপনি আসলেন না, বরং আপনার বাবা আরও ডিভোর্স দেওয়ার কথা বলল। এই যেতে ভাইয়াও আর দেশে ফিরল না, শুধু অপেক্ষা করছিল আপনার একটাবার জীবন বাড়িতে আসার জন্য। আপনি যদি স্বেচ্ছায় একটাবার জীবন বাড়িতে আসতেন তাহলে আপনার দেওয়ার কথা ভেঙে যেত, ভাইয়াও ফিরে আসতো আপনার কাছে। আপনি কখনোই আসলেন না। ভাই ভাবলো হয়তো আপনি বড় হয়ে বিষয়টা বুঝবেন এবং চলে আসবেন, তখন আপনি আসলেন না। দাদু দিদার মৃত্যুর সংবাদ পেয়েও আসলেন না। আর তারপর থেকেই ভাইও জেদ ধরে আপনার অপেক্ষা ছেড়ে দেয়। আমরা সবাই ভেবেছিলাম ভাই হয়তো আপনাকে ভুলে গিয়েছে, কিন্তু বিগত এক সপ্তাহ বুঝলাম ভাই আপনাকে কখনোই ভুলতে পারেনি। জ্বরের ঘরে বারবার শুধু আপনার নামই নিচ্ছে। তাই ডক্টর বলেছে যে করেই হোক ওনাকে ভাইয়ের কাছে নিতে, এতে যদি ভাইয়ের একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এজন্যই আজ আমি এখানে। আপনি জানতেন ভাই রাগী মানুষ, তারপরও কেন সামান্য মেনে নিতে পারলেন না তাকে? ভাই তো অকারণে কিছু করে না। সেদিনও আপনার ভালো চিন্তা করেই আপনাকে থামাতে চেয়েছিল, আপনি বুঝলেন না। আপনি বুঝতে না পারে থাপ্পড় মেরেছিল, আর আপনি ভুল বুঝে চলে গেলেন। ভাবি, নিজের ভুল হয়তো একটা সময় পর বুঝতে পারবেন, তবে জীবনে অনেক বড় একটা আফসোস থাকবে আপনার, কেন আপনি সামান্য কথা ধরে জীবনের 18টা বছর হারালেন। জেহবের কথায় মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠলাম। সত্যি আমি আফসোসের সাগরে তলিয়ে যাচ্ছি। সামান্য একটা ভুল থেকে হারিয়ে গেল আমার জীবনের 18টা বছর। অনুতাপে অনুতাপে মুখ জ্বলে উঠল আমার, হাহা করে কাঁদতে ইচ্ছা করছে। আর কতটা জ্বললে আমার অনুতাপের গহীনতা কমবে? ভুল করেও আমার মেনে নিতে কষ্ট হচ্ছে, তাহলে ওনার কতটা কষ্ট হয়েছে এতটা বছর পার করতে। কষ্ট আর্তনা চিৎকার করতে মন চাচ্ছে। সিটে হেলান দিয়ে কাঁদতে লাগলাম যতক্ষণে আমরা জীবনবাড়িতে পৌঁছাই। রাত কয়টা বাজে আমার খেয়াল নেই। প্রাণপূর্ণ দৌড় লাগালাম জাঙ্কুকের রুমের দিকে। থমকানো ভঙ্গিতে জায়গায় দাঁড়িয়ে পড়লাম ওনার অবস্থা দেখে। হাতের ক্যানোলা লাগানো, নিস্তেজ ভঙ্গিতে বিছানায় ঘুমের ঘরে শটাং হয়ে শুয়ে রয়েছে। রুমে দুটো নার্স রয়েছে, ওনার তদারকি করছে। আমি ধীর পায়ে ওনার দিকে এগোলাম। ওনার পাশে ফ্লোরে ধূপ করে বসে ওনার হাতটা চেপে সশব্দে কেঁদে উঠলাম। এমা, কে আপনি? ওনার কি হন? এইভাবে পেশেন্টের কাছে বসে কাঁদবেন না। ওনার ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, কাল সকালের আগে উঠবে না। আপনি বাইরে যান, পেশেন্টের কাছে আপনার থাকতে হবে না প্লিজ। আমার ভাবান্তর হলো না। ওনার হাত কপালে ঠেকিয়ে অনুতাপে আরো ঢুকরে কেঁদে উঠলাম। কারোর কথা ভালো লাগছে না আমার। তখন শোনা গেল চেহবের কথা। তিনি রুমে ঢুকেই নার্সকে নিষেধ করলেন আমাকে কিছু বলতে। অল্প কিছু সময়ের মধ্যে তিনি নার্স দুটোকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন, আমাদের দুজনকে একা রেখে। আমি নিস্তেজ ভঙ্গিতে বসে রইলাম অনেকক্ষণ। হঠাৎ কানে ওনার মৃদু গোংরানির শব্দ শোনা গেল। উনি হালকা স্বরে কিছু একটা বলছেন। আমি প্রথমে বুঝতে না পেরে আমার কান ওনার মুখের সামনে নিলাম। জ্বরের ঘরে উনি জল চাচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে পাশের জগের থেকে একটু জল গ্লাসে ঢেলে ওনাকে ধরে বসাতে চাইলাম। ওনার প্রশস্ত শরীর টেনে বসাতে বসাতে আমার বেশ বেগ পেতে হয়েছে। দুর্বলতায় উনি মাথা ছেড়ে বারবার ঢলে পড়ছেন। শরীরে প্রচণ্ড রকম গরম। জ্বরের ঘরে দুটো চোখ পর্যন্ত খুলতে পারছেন না। আমি একবার এগোলাম, জাঙ্কুকের পাশে বসে খাটে হেলান দিয়ে দুহাত টেনে ওনার মাথায় আমার কাঁধের উপর রাখলাম। পাশ থেকে গ্লাসে উঠিয়ে একটু করে জল খাওয়াতে লাগলাম। ওনার এই বেহাল দশা দেখে ঠোঁট কামড়ে কাঁদতে লাগলাম। ওনার যত্নের দরকার। নিজের করা ভুলটা জীবনের কখনো আর করতে চাই না, তবে একবার বাকি জীবনটা ওনার সাথে আমি কাটাতে চাই। উনি রাখতে চাইলেও আমি জোরপূর্বক থেকে যাব ওনার সাথে। যেহেতু অপরাধটা অনেক বড়, তাই ক্ষমাটা সহজে আশা করা যায় না। যত কিছুই হোক না কেন, এই জীবনে দ্বিতীয়বার ওনাকে আর ছাড়ছি না আমি, আর তাকে ছাড়তেও দেব না। জানি রাগ দেখাবে, কিন্তু আমাকেও শক্ত হতে হবে, হার মানা যাবে না। অর্ধেক বয়সে এসে যদি বাচ্চামো করতে হয় তাও করব। তারপরে ওনাকে আঁচলে বেঁধে রাখবো আমি। হাতে গ্লাসটা রাখতেই মনে হলো উনি আমার সাথে ঘনিষ্ঠতা যাচ্ছেন, কিছু বিড়বিড় করছে। আমি চমকে উঠলাম, পিঠের উপর গরম স্পর্শ অনুভব করলাম।
আমি থমকে তাকাতেই দেখলাম ওনার দুর্বল হাত দুটো দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছেন না। আমার গলায় মুখ ডুবিয়ে গরম উষ্ণ নিঃশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলল, তুমি এসেছো তেই? তোমার গায়ের ঘ্রাণ আমি পাচ্ছি না কেন? সত্যি আছো নাকি নেই? চেপে রাখা কান্নাটা বেরিয়ে আসতে চাইছে বাঁধ ভেঙে, গাল বেয়ে ধর করে নোনা জল গড়াচ্ছে। উনি এখনো আমার গায়ের ঘ্রাণ চেনে, এত বছর পরেও ভোলেননি। এতটা ভালোবাসে সে আমায়, আর আমি কান্না ভেজা গলায় কোনোরকম উত্তর দিলাম, গরম দুটো হাত স্পর্শ অনুভব করলাম পিঠে আর পেটে। ওনার মুখ আমার গলাতে, হয়তো আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন। আমি বিষয়টা বুঝতেই তিনি পুনরায় অস্পষ্ট সুরে আবার কিছু আওড়ালেন, আমার কাছে ফিরতে এতটা দেরি হলো কেন তেই? আমি অপেক্ষা করছিলাম তোমার। ওনার জ্বরের ঘরে প্রত্যেকটা কথা আমার বুকে আঘাত করছে। আমি জানি এই মুহূর্তে উনি যা বলছে সব জ্বরের ঘরে পড়ছে। সজ্ঞানে থাকলে কখনোই বলতো না, উল্টো আমাকে রুম থেকে এতক্ষণে বের করে দিত। নিজের ভালোবাসাটা প্রকাশ করা তো দূরেই থাক, আজ অনেকটা দিন পর, না অনেকটা বছর পর তার স্পর্শ পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি, তার গলার স্বরও শুনতে পাচ্ছি। আমি অনুতাপে শিহরিত হয়ে ঝরঝর করে কেঁদে বললাম, সরি, রিয়েলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার ভাষা আমার কাছে নেই, আমি সত্যি বুঝতে পারিনি। তোমার একটু করে বুঝতে এতটা বছর লেগে গেল তেই? ফুপিয়ে কেঁদে চলেছি আমি, সরি সরি সরি। ওনার আর কোনো কথা শুনতে পেলাম না। পরক্ষণে বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন। ওনার কষ্ট হচ্ছে ভেবে আমি ওনাকে ধরে কোনোরকমভাবে বিছানায় শুয়ে দিলাম। ওনার বয়স হলেও শরীরের ওজন একটা বিন্দু কমেনি। সেই প্রশক্ত জিম করা ফিটফাট শরীর এখনো আছে। মুখে বয়সের ছাপ পড়েছে, কিন্তু সৌন্দর্য কমেনি। জ্বরের কারণে মুখটা মলিন হয়ে আছে, দুর্বলতার মুখে স্পষ্ট বোঝাই যাচ্ছে। আমার টানাটানি করে ওনাকে বালিশে শোয়াতে পুনরায় জেগে উঠলেন। আমার দিকে তাকান, আমাকে নিজের মুখের সামনে দেখে একভাবে তাকিয়ে রইল। কেননা দুর্বল হাতটা উঠিয়ে আমার গায়ে আলতোভাবে স্পর্শ করে বলল, আমায় ঘুম পাড়িয়ে আবারও চলে যাবে তুমি? দু হাতে জাংকুকের মুখ চেপে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলাম, সারা কপালে সারা মুখে। কপালে কপাল ঠেকিয়ে বললাম, যাব না ছেড়ে, আর কখনোই যাব না, সবসময় পাশে থাকবো। দুর্বল চিত্রে উনি পুরোনায় ঘুমিয়ে পড়লেন। আমি ওনার মাথার পাশে বসে হেলান দিয়ে সারা রাত কাটিয়ে দিলাম। সকালে নার্সের ডাকে ঘুম ভাঙল। আমি হতভম্ব হয়ে প্রথমে ওনাকে খুঁজলাম। পাশে তাকিয়ে দেখি উনি এখনো ঘুমিয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হাত বাড়িয়ে জ্বর চেক করলাম, তখনও বেশ জ্বর। আমি এবার ভয় পেলাম ওনার জ্বর কমছে না দেখে। নার্স মেয়েটা ক্যানুলার মধ্যে দিয়ে ইঞ্জেকশন পুশ করে দিল। জাংকুককে ডেকে তুলতে নিষেধ করলো, বলল আর কিছুক্ষণ ঘুমালে ওনার নাকি ভালো হবে। আমি ওনার মাথায় হাত বুলিয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম। প্রায় 9টার দিকে মনে হলো আমার বাড়ি থেকে ফোন করে সবাইকে জানানো দরকার। আস্তে করে ওনার পাশ থেকে উঠে বারান্দায় গেলাম। ওনার ফোন থেকে ফোন করে বাড়ির সবাইকে সব কথা জানালাম। আমি স্বামীর ঘরে ফিরে এসেছি, এবার থেকে আমি এখানেই থাকবো। আমার কথায় সবাই খুশি হলো, বিশেষ করে জিমিন বৌদি আর মা বেশি। ফোনের কথা শেষ করে মনে হলো এবার গায়ে জামা কাপড় চেঞ্জ করা দরকার। চেঞ্জও করে নিলাম। কাপড়গুলো পেলাম আমার রুমে। সেই 18 বছর আগে আমি যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে। আমার আগের কাপড়গুলো আমার শরীরে এখনো ফিট হয়, কারণ আগের থেকে আমি অনেকটাই শুকিয়ে গিয়েছি। কিশোরের বয়সে আমি বেশ নাদুস নাদুস গোলগাল ছিলাম, যেটা এখন আর নেই। আমার বয়স হয়েছে, তবে মোটা হয়নি, কারণ টেনশনে অনেকটা শুকিয়ে গেছি। রাতের ভেজা কাপড় ছেড়ে স্নান করে কাভার থেকে জলপাই রঙের একটা জামদানি শাড়ি পরে নামলাম, কারণ কাবাটে নর্মাল কোনো শাড়ি না থাকায় জামদানি শাড়িটা পরতে হলো। তাছাড়া এই বয়সে 3 পিস পরাটা বাচ্চামো লাগবে। ওনার জ্বর তেমন পরিবর্তন দেখা গেল না। আমি সারাক্ষণ ওনার পাশে বসেই ছিলাম। ডক্টর, নার্স, চেহপও ছিল। বিষয়টি নিয়ে সবাই চিন্তিত। আমার তো দম বন্ধ হয়ে আসছে। তবে যেটা নতুন ঘটেছে সেটা হলো উনি সারাদিন আমার দিকে দুর্বল চোখে তাকিয়ে আছে। যতক্ষণ হুঁশে ছিল ততক্ষণ আমার দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। হয়তো জ্বরের ঘরে আমার উপস্থিতিটাকে স্বপ্ন বা কল্পনা ভাবছেন। ওনার দৃষ্টি বলছে উনি এখন আমাকে বিশ্বাস করতে পারছেন না। বিছানার উপর পাশে বসেছিলাম। দিনে 2 বেলা করে স্যুপ,
আর ওষুধ খাইয়ে দিতাম। কোনো কিছু নার্সের আর ডক্টরকে করতে দিতাম না। আমার স্বামীর যত্ন এবার থেকে আমিই করব। ওনাকে বিছানায় বসিয়ে স্যুপ খাওয়ানোর সময় তিনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। স্যুপ পুরোটা খেলো, মেডিসিনও খেলো। পুনরায় শুয়ে দিলাম ঘুমানোর জন্য, কারণ জ্বরের তাপমাত্রা এখনও অনেকটা, হাঁটাচলা করা মুশকিল। দুপুরে ঘুম ভাঙলো সন্ধ্যা 7টায়। ওনার শরীরে ঘাম ছেড়েছে, মানে জ্বর চলে গেছে। দ্রুত ঘুম থেকে ওনাকে তুলে খাটে হেলান দিয়ে শোয়ালাম। দুর্বলতায় কোনোরকম আমার দিকে চোখ মেলে তাকাচ্ছিলেন। ওনার গায়ের টি শার্টটা খুলে ভেজা কাপড় দিয়ে গা মুছিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওনার থেকে বেশি আমার হাত জোড়া কাঁপছিল। আমার কম্পিত হাতের দিকে ওনার দৃষ্টি তাক করলেন, হালকা কপাল কুঁচকে। হয়তো আমার কাঁপাকাঁপি করার কারণটা বোঝার চেষ্টা করছেন। আচ্ছা, উনি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমার ওনার দিকে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আমি দ্রুত নিজের চোখ সরিয়ে নিলাম, ওনার গা মুছায় মনোযোগী হলাম। আজ এত বছর পর ওনার উন্মুক্ত বুক ও পিঠ দেখলাম, ছুঁয়ে দিলাম। বয়স ওনার 45 হলেও সৌন্দর্যের ঘাটতি নেই। বয়সের ছাপটাও বেশ বোঝা যাচ্ছে। স্ট্রং পার্সোনালিটির ব্যক্তি যাকে বলে, ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা, ওনাকে তো বুড়ো লাগছে না, তাহলে আমি বুড়ি হয়ে গেলাম? 35 বছরে কি মানুষ বুড়ি হয়ে যায়? ওনার কাছে তো এখন আমাকে বুড়ি লাগছে। আচ্ছা, একবার বুড়ো বলে ডাকবো নাকি, দেখবো কি রিয়াকশন দেয়। ভাবনা অনুযায়ী বললাম, বুড়ো বয়সে তো জ্বর বাঁধালেন কিভাবে? আমার কথার উত্তর না পেয়ে কৌতূহল বশত আর চোখে তাকালাম ওনার দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনের। ওনার চোখে মুখে বিরক্তি, রাগ। হয়তো আমার বুড়ো বলাটা ওনার পছন্দ হয়নি। আমার বেশ ভালো লাগলো এতে। বছর পর ওনার রাগ দেখলাম। আমি মজা না করে আবার সিরিয়াসলি ভঙ্গিতে বললাম, আপনার জ্বর কমছে না কেন? আমার সোজা কথায় উত্তর উনি সোজাভাবে দিলেন না, বরং পাল্টা প্রশ্ন করলেন, তুমি জড়িয়ে ধরছো না কেন? আমি থতমত খেয়ে বললাম, আমি জড়িয়ে ধরলে আপনি ভালো হবেন? উনি রাগী গলায় বলল, বের হও আমার রুম থেকে, যাও। মাত্র তো শুরু হয়েছে, বাকি জীবনটা এই কথা শুনতেই হবে। নতুন কিছু না এসব। আমি কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে ওনার গা মুছিয়ে দিলাম, হাত পা মোছালাম। তখন উনি বিরক্ত চোখে আমার দিকে তাকিয়েছিল, হয়তো আমার জড়িয়ে না ধরাটা অথবা রুম থেকে না বেরিয়ে যাওয়াটার জন্য। আমি আগে নিজের কাজ শেষ করলাম। ওনার জ্বর নিয়ে ছেলে খেলা আর নয়, ওনাকে পরিপাটি করে তারপর এসে জড়িয়ে ধরলাম। এই বুকটা এত বছর আমার জন্য খালি ছিল। আমি আমার জায়গায় ফিরতে দেরি করে ফেললাম। জাঙ্কুকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি নিজের অজান্তে। অপরাধের বোধে পুনরায় কেঁদে উঠলাম আমি। ওনার বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার শরীরও মৃদু কাঁপছে, সেটা উনি বুঝতে পারছে, তাই আমাকে নিজের হাতে আগলে জড়িয়ে ধরলে চেষ্টা করছে। দুর্বলতায় ওনার হাতটা কাঁপছিল। কতটা সময় একে অপরের সাথে আলিঙ্গন করে বসেছিলাম জানা নেই, হয়তো 2 ঘন্টা। পুনরায় ওনার শরীর গরম হতে লাগলো, হুঁশ ফিরল আমার। দ্রুত ওনার বুক থেকে উঠতে চাইলে উনি বাধা দেয়, উঠতে নিষেধ করেন, কিন্তু আমি মানলাম না। জোর করে উঠে জ্বরটা চেক করলাম, সর্বনাশ, পুরোনায় গা কাঁপানি দিয়ে জ্বর আসছে। আমি দ্রুত কাবার থেকে টি শার্ট এনে ওনাকে পরিয়ে দিলাম। ঘাড় ঘুরিয়ে দেখি 10:30 বাজে ঘড়ির কাঁটায়। আমি চমকে উঠলাম, নিজের এইসবের জন্য ওনাকে আমি এতক্ষণ খালি গায়ে রেখে দিয়েছি। ওনার পুনরায় জ্বর এসেছে। ওনাকে শুয়ে গেলাম কিচেনে। কিচেনটা দেখে কেঁপে উঠল আমার অন্তর। এটা সেই কিচেন যেখানে দিদার আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম আমি। পুরাতন স্মৃতি মনে হতে আমার চোখে অশ্রু তৈ তৈ করে ভরে উঠল। আমি ঠোঁট কামড়ে কান্না আটকে নিজের হাতে স্যুপ বানালাম, ওনাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়ালাম, বিছানায় শুয়ে দিয়ে রাতভর মাথায় জলপট্টি দিলাম। একটা সময় আমি খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম ওনার মাথায় হাত রেখে। শেষ রাতে বুঝতে পারলাম কেউ আমার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে। পরক্ষণে বুঝতে পারলাম এটার কেউ না, জাঙ্কুক। জ্বরের ঘরে আমাকে কাছে টেনে সকালে আর মনে থাকবে না, সব ভুলে যাবে। আমি বাধা দিতে গিয়েও দিলাম না, রাত খিঁচে সহ্য করলাম সবটা, আর বাধা দিলাম না ওনাকে। বেঠিক কোনো কিছুই হচ্ছে না আমাদের মধ্যে। তাছাড়া ওনার সাথে এখন জোরাজোরি করলে উনি থামতে পারবে না, উল্টে ওনার আরও ক্ষতি হতে পারে। তাই মেনে নিলাম ওনার প্রত্যেকটা স্পর্শ, ওনাকে অনুভব করলাম। শেষ রাতের পর আমি আর ঘুমোইনি, সকাল হয়ে গেছিল বলে নিজের রুমে চলে আসলাম। স্নান করে লাল রঙের একটা জামদানি পরে নিলাম। নিজেকে প্রচুর লজ্জা লাগছে দেখে।
এই বয়সে এসে এত কিছু সব নতুন নতুন লাগছে। উফ, নতুন বউ বউ ফিলিংস আসছে। সত্যি কি তাই? মোটেও না, আমি বউ পুরনো, কিন্তু ফিলিংসগুলো সব নতুন। কিচেনে গেলাম, ওনার জন্য চিকেন স্যুপ করলাম, আর বাকি সার্ভেন্টদের তাদের জন্য খাবার বানাতে বললাম। স্যুপ নিয়ে বের হতেই দেখলাম উনি সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমার কপাল কুঁচকে তাকাতেই উনি সোজা ডাইনিং টেবিলে এসে চেয়ারে বসলো। হালকা চেঁচিয়ে সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল ব্ল্যাক কফি আনতে। কাল রাতে এত কিছু হয়ে গেল, সত্যি সুস্থ হয়েছে নাকি জ্বর নিয়ে উঠে এসেছে? আমি এগিয়ে গিয়ে ওনার সামনে সুপের বাটি রাখলাম। ওনার কপালে হাত রেখে বুঝলাম উনি স্নান করেছেন। অসময়ে স্নান করাটা ঠিক ছিল না ওনার শরীরের পক্ষে। আমি কপালে হাত রাখতে বিরক্ত চোখে তুলে আমার দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল নিজের পাশে আমাকে দেখে। অবিশ্বাস্য চোখ তাকিয়ে থাকলো আমার দিকে। আমি বুঝলাম বিগত 2 দিনের কথা ওনার মনে নেই, তাই হয়তো আমাকে এই মুহূর্তে দেখে চমকে উঠেছেন। আমি সুপের বাটি ওনার সামনে রাখলাম, নিজের জন্য কিচেন থেকে পাউরুটি আর জেলি নিয়ে আসলাম। ওনার পাশে চেয়ার টেনে বসে পড়লাম। উনি তখনও আমার দিকে ভূত দেখার মতো অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রুটি মুখে নিয়ে বললাম, আপনার এভাবে তাকানোতে আমি সত্যি থেকে মিথ্যে হয়ে যাব না। আপনি চোখে ঠিকঠাক দেখছেন তো? তাই আমার খাওয়া দাওয়ার দিকে নজর না দিয়ে নিজে খান। আমার সত্যিকারের উপস্থিতি বুঝতে পেরে রেগে কটমট করে বলে উঠল, কেন এসেছে তুমি এখানে? বুড়ো বয়সে আপনাকে বাবা বানাতে। দ্বিগুণ রেগে কটমট করে বলল, তোমাকে বাড়ি কে ঢুকতে দিয়েছে? হ্যাঁ, ও মা, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্বামী, আমার আবার কার পারমিশন লাগবে? আজও 2 দিন ধরে তো আমি আপনার সাথেই থাকছি, এখন ভুলে বসে আছেন? বাহ! চমকে উঠলো জাঙ্কু। মানেটা 1.5 মাস পরে বলতে পারবো, এখন সিঁড়িটিতে কিছুই বলতে পারছি না। আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছুক্ষণ চুপ করে রইলেন উনি। আমার কথার সারমর্ম বুঝতে পেয়ে চমকে ওঠার মতো করে বললেন, রাতে আমাদের মধ্যে কিছু? লজ্জায় মুখটা লুকিয়ে ফেললাম আমি। জি, অনেক কিছু। স্তব্ধের ন্যায় উনি চুপ করে বসে থেকে হঠাৎই চেটে উঠে বললেন, তুমি আমার অসুস্থতার ফায়দা উঠিয়েছো? আমি অবাক হয়ে পড়লাম। বালাই শার্ট, ছিছি, আপনি আমার অসুস্থতার ফায়দা নেব? তবা তবা, ফায়দা তো আপনি আমার উঠিয়েছেন। বুড়ো হয়েও শরীরের তেজ কমেনি আপনার। সোজা জোরাজোরি করা শুরু করলেন। আমি না হয় নার্স সেজে আপনার সেবা যত্ন করতে চাইলাম, কিন্তু আপনি কি করলেন? স্বামীর অধিকার ফলাতে চাইলেন। আচ্ছা, তাও বুঝলাম, বউ বলে ক্ষমা করে দিলাম, কিন্তু এখন মিথ্যা অপরাধটা রটাচ্ছেন আমার নামে। কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি আপনার ফায়দা উঠিয়েছি? বরং আমার কাছে প্রমাণ আছে যে আপনি আমার সাথে জোরাজোরি করেছেন। বুড়ো বয়সে তেজ কমেনি, দেখাবো আপনাকে অগণিত দাগগুলো। ছি ছি ছি, কিসব বলছি? এর থেকে তো আমিই ভালো, মানুষকে শিয়ালের মতো কামড়াই না। তাছাড়া আমি এখনো পর্যন্ত জোয়ানি আছি, আপনার মতো বুড়ো হইনি। আমার মজা করা কথাটা হঠাৎ উনি রেগে উঠলেন, আমাকে কিছু না বলে চলে যেতে নিলেন। পুনরায় পেছন দিক দিয়ে আমি খোঁচা মেরে বলে উঠলাম, দেখুন, এই বয়সে এসে এখন আমি আপনার সাথে বাচ্চামো করতে পারবো না, তবে চাইলে আপনাকে বাচ্চার বাবা বানাতে পারবো। আমি কিন্তু রাজি আছি। আপনি এই বুড়ো বয়সে বাবা হতে চান তো? রাগী চোখে কটমট করে ঘুরে তাকালেন আমার দিকে। আমার বারবার বুড়ো বলাতে উনি রেগে উঠছে। বুড়ো হবে তোমার বাপ, একদম বিটলামি করবা না আমার সাথে, বলে দিলাম। হ্যাঁ, আমার বাপ তো বুড়োই ছিল, এখন তিনি আর নেই, মৃত। তাই এখন আপনিই বুড়ো। তাছাড়া আপনার সাথে আপনার আগে থেকেই বিটলামির সম্পর্ক। বিআইনি হিসেবে এইটুকু বিটলামি করাই আমার প্রাপ্য। আপনি রাগ করবেন, করতেই পারেন, বাধা দেব না। তবে আমি একা কেন আপনার রাগ সহ্য করবো? আগে 4-5টা বাচ্চা নেব, তারপর 4টে ছেলের একটা মেয়ে নিলে কেমন হয়? আমার কথাই চেটে গেলেন তিনি। আমার দিকে রাগের দৃষ্টিতে তাকাতেই আমি ধৈর্যটা আটকাতে লাগলাম হাসির জন্য। তিনি আমার সাথে কথায় না পেরে রাগে ফুসফুস করতে করতে রুমের দিকে চলে গেল। আমি পুনরায় পেছন দিক থেকে চেঁচিয়ে বললাম, আরে শুনে যান, 5টা বাচ্চা আগামী 5 বছরে, দেরি করা চলবে না কিন্তু, বলে দিলাম। বিগত 1 সপ্তাহ ধরে ওনার পেছনে পড়ে আছি, উঠতে বসতে ক্ষমা চাচ্ছি, কিন্তু তিনি আমাকে ক্ষমা তো দূরের কথা, সোজা মুখে কথা পর্যন্ত বলছেন না। উনি এখন সুস্থ, শরীরে দুর্বলতা আছে কিন্তু জ্বর নেই। আমাকে ওনার রুমে ঢুকতে দিচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। অপরাধটাও তো অনেক বড়, ক্ষমাটাও তো করা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে, জীবনে যে কতগুলো বছর হারিয়ে ফেলেছি সেটা আমি চাইলেও ফিরিয়ে আনতে পারবো না। আমার সেই ক্ষমতা নেই। কিন্তু এখন জীবনের বাকি দিনগুলো একসাথে সুখে থাকতে চাই, একটা দিনও নষ্ট করতে চাই না।
মান অভিমান একে অপরের দূরে সরিয়ে রাখতে চাই না। আমাকে শাস্তি অন্যভাবে দিক, তারপরেও আমাকে ওনার আশেপাশে থাকতে দিক। হালকা পাতলা কথা অন্তত বলুক আমার সাথে, যেটা উনি কিছুই করছেন না। আমি হতাশ হলাম না, আমার চেষ্টা চালিয়ে যাব। সেজন্য আবারও গেলাম ওনার রুমে। দেখলাম রুমের বাতি নিভিয়ে খাটে হেলান দিয়ে কপালে এক হাত থেকে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি দরজায় নক করায় ওনার পায়ের কাছে গিয়ে বসলাম। দু হাতে ওনার পা দুটো ধরলাম। উনি নড়াচড়া করলেন না। বুঝলাম উনি সজাগ আছে, কিন্তু আমার সাথে কথা বলতে চাইলেন না কেন? ঘুমের ভান ধরে শুয়েছে কেন? দু হাতে ওনার পা দুটো ধরে কান্না ভেজা গলায় বললাম, আপনার হারিয়ে ফেলা দিনগুলোর ক্ষতিপূরণ আমি করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। সবকিছু ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আপনি আমার ফিরে আসার অপেক্ষায় ছিলেন, আর আমি আপনার যাওয়ার। আপনাকে ছেড়ে আমি এক মুহূর্তের জন্য ভালো ছিলাম না। সারাক্ষণ আপনার অপেক্ষায় বসে থাকতাম। আপনাকে ডিভোর্স আমি কখনোই দিতে যাইনি, দিতামও না, বাবা বললেও না। আমার আপনাকে কসম দেওয়ার কথাগুলো ভুলে গিয়েছিলাম, ছোট ছিলাম তো। সাথে রাগের মাথায় কি বলেছিলাম আপনাকে, সেটা আমি পরের দিনই ভুলে গিয়েছিলাম। এখন আপনি বলুন, যেটা মনে হয় আপনার। সেখানে কিভাবে নিজের ভুল বুঝে ফিরে আসতাম আপনার কাছে? আপনার জন্য রোজ কেঁদেছি, একাকিত্বের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছি। আপনাকে নীরবে ভালোবেসে গিয়েছিলাম, কাউকে বলতেও পারিনি আপনাকে কতটা চাই, খুব করে চাই। সত্যি আমি বুঝতে পারিনি আপনি দাদু দিদাকে পাঠিয়েছিলেন আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। আমি আপনার অপেক্ষায় বসেছিলাম শুধু। দাদুর মৃত্যু সংবাদ আমি 1 মাস পরে পেয়েছিলাম, আর দিদার মৃত্যু সংবাদ শুনে আসার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলাম। 1 সপ্তাহ হসপিটালে ছিলাম। তারপর আমি জানতাম না আপনি দেশে থাকেন না বিগত 5 বছর ধরে। যেদিন এখানে এসেছি সেই দিনই জানতে পারলাম। তার আগে আমাকে কেউ কিচ্ছু বলেনি। আপনি ছাড়া সত্যি জীবনটা অচল। প্লিজ আমাকে একটাবার সুযোগ দিন নিজের ভুলটা শুধরে নেওয়ার। আমি জানি আমি অপরাধী, তাও একটা সুযোগ চাচ্ছি। কথা দিচ্ছি জীবনে আর কখনো এই মুহূর্তটাকে আপনাকে ছেড়ে যাব না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সত্যি আমি এই দূরত্ব আর মেনে নিতে পারছি না। অন্তত একটা সুযোগ চাই জীবনের বাকি দিনগুলো আমি আপনার সাথে কাটাতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কথাগুলো বলতে বলতে ঝরঝর করে কেঁদে উঠলাম আমি। সত্যি অপরাধ বোধে আমি নৃশংস হয়ে যাচ্ছি। ওনার ক্ষমা না পেলে মরে শান্তি পাবো না। ওনার পা ধরে আমি কেঁদে চলেছি, কিন্তু ওনার ভাবার কোনো বেগ নেই। কষ্টটা আরও বাড়লো আমার। আমি ওনার পা দুটো আরও জোরে চেপে ধরে কাঁদতে কাঁদতে বললাম, নিজের অপরাধ বোধে ধুকে ধুকে মরে যাব আমি। সত্যি বুঝতে পারিনি বিষয়গুলো এতটা জটিল হয়ে যাবে। যদি জানতাম মরে গেলে। আমার কথাগুলো শেষ করার আগে আচমকা উনি আমাকে কাছে টেনে নিলেন। উফ, তোমার এই প্যাচ প্যাচ করে কান্না আমার মাথা ব্যথা করছে। কান্না বন্ধ করো, নয়তো রুম থেকে বের করে দেবো কিন্তু। ওনার জড়িয়ে ধরতেই বুঝলাম ওনার রাগ কমে এসছে, হয়তো ক্ষমাও করে দেবেন এক সময়। বুকের মধ্যে শান্তি অনুভব করলাম। বহুদিন পর, বহু বছর পর। আমি ঝাপটে হাত দুটো ওনাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে বললাম, আপনাকে সত্যি অনেক অনেকগুলো ভালোবাসি। আমি কোনো ভালোবাসছি না তোমাকে, বাসতেও পারবো না। নির্ঘাত ফেসে গিয়েছি। এই বয়সের বউ পাবো না, এই জন্যই মেনে নিলাম তোমাকে, নয়তো কখনোই মানতাম না। আমি হাসলাম। এই বয়সে বউ পাবে না তাহলে জোয়ান বয়সে বিয়ে করলেন না কেন? তাছাড়া উনি এই বয়সেও যথেষ্ট হ্যান্ডসাম, ফিট অ্যান্ড ফাইন। যে কোনো মেয়েই বিয়ে করতে চাইবো নাকি। মোট কথা, আমার জন্য তার এতগুলো বছরের অপেক্ষা কখনোই মানবে না সে, যাকে বলে টেরা লোক। আমি সম্মতি দিয়ে বললাম, আচ্ছা। উনি পুনরায় টেরা কথা বললেন, শোনো মেয়ে, এই বয়সে আমি বাবা হতে পারবো না। মানুষ কি বলবে, আমার লজ্জা লাগে। ওনার কথায় ভীষণ লজ্জা পেলাম আমি। লজ্জায় মরি মরি হয়ে ওনার বুকে মুখ লুকলাম। লজ্জা লাগলে লাগুক, আমি মা হব। ওনার গলা তৎক্ষণাৎ শোনা গেল না। উনি কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আচ্ছা তাহলে 5টা না 2টা নেব, কেমন? 5টা নিলে এখন মানুষ ভাববে আমি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছি। সুন্দরী বউ পেয়ে হুঁশ নাই আমার। 2টো নিলে ভাববে না আমি খুশিই আছি। তাই 2টো সন্তানই নিব। আমি লজ্জায় নাক মুখ ভিজে পড়ে রইলাম ওনার বুকে। একটু করে বললাম, আচ্ছা।